শুরু করেছিলাম ডিএনএ লাভার নামের একটি অসাধারণ কোরিয়ান ড্রামার এক্সপ্লেনেশন, যার আগের পর্বে দেখানো হয়েছিল এক মহিলা ডাক্তার সজিনের বেশ কিছু টেস্ট করার পর তাকে জানায় তার পেটের মধ্যে একটা টিউমার ধরা পড়েছে, যেটার কন্ডিশন খুব একটা ভালো নয়, তাই যত তাড়াতাড়ি সম্ভব সেটা সার্জারি করতে হবে। দেখা যায় শরীরে টিউমার ধরা পড়া মাত্রই সজিন বেশ প্যানিক হয়ে পড়ে এবং যত তাড়াতাড়ি সম্ভব ওই ডাক্তারকে টিউমারটা সার্জারি করতে বলে। তবে এই মুহূর্তে তার সবথেকে বড় সমস্যা হলো সার্জারির পরবর্তী সময়ে তার দেখাশোনা করার কোনো মানুষ ছিল না, তাই সে বেশ কিছুক্ষণ চিন্তা করে তার মাকে ফোন করে। তবে তার মা জানায় সামনে তার আর্ট এক্সিবিশন রয়েছে, তাই সে যদি অপারেশনটা 2 মাস ডিলে করায় তাহলে তিনি তার খেয়াল রাখতে পারবেন। মায়ের এমন কথা শুনে সজিন রেগে গিয়ে ফোনটা কেটে দেয়। এদিকে ইনবো সজিনের ডাক্তারের কাছে যায়। সে বিগত কয়েক বছর ধরে ওই ডাক্তারের সঙ্গে কাজ করেছে, তাই ইনবো ভালোভাবেই জানে ওই ডাক্তার খুবই কঠোর। তাই ইনবো ওই ডাক্তারকে রিকোয়েস্ট করে সে যেন সজিনের সার্জারিটা খুব যত্ন সহকারে করে। তবে মহিলা ডাক্তার তার এমন কথা শুনে খুব একটা খুশি হয় না। সে ইনবোকে বলে, তোমার কাছে ওই মেয়েটি অনেক কাছের কেউ হতে পারে, তবে আমার চোখে সে বাকিদের মতোই একজন সাধারণ পেশেন্ট, তাই বাকিদেরকে যেমন ভাবে ট্রিট করি তাকেও ঠিক তেমন ভাবেই ট্রিট করব। ডাক্তারের এমন কথা শুনে ইনবো সিদ্ধান্ত নেয় সে নিজেই সজিনের সার্জারি করবে। অন্যদিকে সজিন তার বোনকে ফোন করে। সে আশা করেছিল সার্জারির দিন সে তার পাশে থাকবে। সেদিন সজিনের বোন মিহুনও অন্যদের সাথে মদ্যপান করছিল, তবে তার বোন এতে খুব বিরক্ত হয়। সে বলে এটা ক্যান্সার নয়, বরং সাধারণ একটা সার্জারি। সবশেষে সজিন কানহুনকে ফোন করে এবং তাকে পুরো ব্যাপারটা জানায়। কানহুন কথাগুলো শোনা মাত্রই সজিনের কাছে আসে, ফলে সজিন কিছুটা স্বস্তি পায়। সার্জারির আগে সজিনের বেশ কিছু টেস্ট করানো ছিল, তবে ওই টেস্টগুলো করাতে সজিন অনেক ভয় পাচ্ছিল। তাই তার ভয় কমাতে ইনবো তার কানে একটা হেডফোন লাগিয়ে দেয় এবং তারপর তাকে একটা রিমোট দিয়ে বলে, যদি অস্বস্তি বোধ করো তাহলে এই বোতামটা টিপবে। এরপর টেস্ট শেষ হলে সজিন বাইরে বেরিয়ে আসে। কানহুন হসপিটালে গিয়ে সজিনকে ফুলের মাঝে দাঁড়িয়ে থাকতে দেখে। তাকে দেখে সে একদম স্থির হয়ে যায় এবং তার মধ্যে এক অদ্ভুত অনুভূতি জেগে ওঠে। এই সময়ে সেখানে ইনবো আসে আর তাকে দেখে সজিন অভিভূত হয়। ইনবো সজিনকে জাঙ্ক ফুড খাওয়া বন্ধ করে পুষ্টিকর খাবার খেতে বলে। এই সময়ে সেখানে মিহিউনও উপস্থিত ছিল। কাহুনকে দেখে সে বুঝতে পারে কাহুন সজিনকে পছন্দ করে। পরের দিন সার্জারির জন্য সজিনকে হসপিটালে ভর্তি করা হয়। সজিনের যত্ন নেওয়ার জন্য কাহুন তার সঙ্গে হসপিটালেই থেকে যায়। সজিন কাহুনকে তার চুল বাঁধতে সাহায্য করতে বলে, ফলে কাহুন তার পাশে বসে তার চুলটা বেঁধে দেয়। তাদের দুজনকে এমন অবস্থায় দেখে ইনবো রেগে যায় এবং একটা বক্সে সজোরে লাথি মারে। পরের দিন ফায়ার সার্ভিস থেকে কাহুনের কাছে একটা এমার্জেন্সি ফোন আসে, তাই সে তখনই সেখান থেকে বেরিয়ে যায়। যাওয়ার আগে কানহুন তার বোনকে ফোন করে হসপিটালে আসতে বলে। দুর্ভাগ্যবশত তার বোন আসতে দেরি করায় কানহুন একাই সার্জারি রুমে শুয়ে থাকে। এদিকে অপ্রত্যাশিতভাবে ইনবোকে এক গর্ভবতী মহিলার সার্জারি করতে হয়, যার ফলে সে সজিনের প্রধান সার্জন হতে পারে না। এদিকে সজিন এটা জানতে পেরে খুব ভয় পেয়ে যায়, তার চোখে জল চলে আসে। তবে চোখ খুলতেই সে হঠাৎ করে ইনবোকে তার সামনে দেখতে পায়। ইনবো তাকে বলে, তোমার জীবনের কাটিয়ে আসা ভালো ভালো স্মৃতিগুলো চিন্তা করো, দেখবে সার্জারিটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। কিছুক্ষণের মধ্যেই সার্জারিটা খুব ভালোভাবেই সম্পন্ন হয়। এরপর যখন সজিনের জ্ঞান ফেরে সে ইনবোকে তার চোখের সামনে দেখতে পায় আর সবকিছুর জন্য সে তাকে ধন্যবাদ জানায়। ইনবোকে এত কাছে দেখে সে তার অনুভূতি নিয়ন্ত্রণ করতে পারে না, সে তাকে কিস করে। এই মুহূর্তে কাংহুন তার কাজ সেরে হসপিটালে ফিরে আসে। সে বাইরে থেকে সজিন এবং ইনবোকে কিস করতে দেখে। এটা দেখে সে অনেক কষ্ট পায়, তাই দুঃখ কমাতে বারে বসে ড্রিঙ্কস করতে শুরু করে। সে তার অনুভূতি বুঝতে দেরি করার জন্য নিজেকেই দোষ দেয়। তবে এর মধ্যেই হঠাৎ সে বুঝতে পারে সে অনেক আগে থেকেই সজিনকে পছন্দ করে। তার মনে পড়ে ব্রেকআপের পর সজিন কাঁদতে কাঁদতে তার কাছে এসে জিজ্ঞাসা করেছিল এই পৃথিবীতে কি এমন কেউ আছে যে কিনা তাকে সত্যিকারের ভালোবাসে। সে তাকে সান্ত্বনা দিয়ে বলেছিল এমন কেউ নিশ্চয়ই আছে যে তোমাকে সত্যিকারের ভালোবাসে। এখন কাঙ্গুন বুঝতে পারলো সে নিজেই সজিনকে সত্যিকারের ভালোবাসে। হসপিটাল থেকে ছাড়া পাওয়ার কয়েকদিন পর ইনবো সজিনকে ফোন করে তার বাড়িতে ডিনারের জন্য আমন্ত্রণ করে। সজিনও এতে রাজি হয়ে যায়। এদিকে তাকে কাঙ্গুন জিজ্ঞাসা করে সে কি আগামীকাল ফ্রি আছে। সজিন বলে আগামীকাল সে ইনবোর সঙ্গে ডিনারে যাবে। এটা শুনে কাঙ্গুনের খারাপ লাগে, তবে সে তাকে কিছুই বলে না। এরপর ইনবো কাজ শেষে সজিনকে পিক করতে আসে। এই সময় সজিন ফুল দোকানের মালিকের কাছ থেকে একটা মেসেজ পায়। মালিক তাকে জানায় গত সপ্তাহে সে যে যে ফুলগুলো অর্ডার করেছিল সেগুলো তৈরি হয়ে গেছে। সজিনের হঠাৎ মনে পড়ে আজ কাঙ্গুনের মায়ের মৃত্যুবার্ষিকী, তাই সে ইনবোর কাছে ক্ষমা চেয়ে ওই ফুলগুলো নিয়ে কবরস্থানে চলে আসে। কাঙ্গুন এবং তার বাবা দুজনেই তাকে সেখানে দেখে অনেক খুশি হয়। এরপর কবরস্থান থেকে বেরিয়ে হাঁটার সময় তারা হ্যান্ডবক পরা কিছু লোককে বিয়ের ছবি তুলতে দেখতে পায়। অপ্রত্যাশিতভাবে ইনবো এবং মিহিউনও তাদের মধ্যেই উপস্থিত ছিল। সজিন এবং ইনবো অবাক দৃষ্টিতে দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে। ফেরার পথে মিহিউন ইনবোকে বলে স্বাভাবিক সম্পর্কের লোকেরা একে অপরের মায়ের বার্ষিকীতে যায় না। আসলে সে বোঝাতে চেয়েছিল কানহুন এবং সজিনের সম্পর্ক শুধুমাত্র বন্ধুত্বের নয়। পরের দিন একটি রেস্তোরাঁয় মিহিউনের সঙ্গে কানহুনের দেখা হয়। সে কানহুনকে সজিনের কাছে নিজের অনুভূতি প্রকাশ করার পরামর্শ দেয়, কারণ
কারণ সে যদি এখনই নিজের অনুভূতিগুলো তাকে না জানায় তাহলে সে হয়তো সজিনকে সারা জীবনের মতো হারিয়ে ফেলবে। এদিকে সজিন এবং ইনবো একসঙ্গে খাবার খাচ্ছিল। এই সময় সজিন কল্পনা করে রেস্তোরাঁর সবাই ইনবোর দিকে অবাক চোখে তাকিয়ে আছে। ইনবো সজিনকে সিনেমা দেখতে যাওয়ার কথা বলে, কিন্তু সে তার কথাতে মনোযোগ দেয়নি, কারণ সে একই জেনেটিক কোডের লোকেদের মধ্যে সম্পর্ক কিভাবে ভাঙা যায় তা নিয়েই চিন্তা করছিল। খাওয়ার পর মেহিউন রিসার্চ ইনস্টিটিউটে এসে সজিনের খোঁজ করে। মেহিউন সজিনের জুতো দেখে বলে ইনবো এই ব্র্যান্ডটা সত্যিই পছন্দ করে। সজিন নিচের দিকে তাকিয়ে দেখে তার এবং মেহিউনের জুতো একই ব্র্যান্ডের, সেগুলোর মধ্যে শুধুমাত্র রঙের পার্থক্য রয়েছে। মেহিউন বলে সে 3 বছর ধরে ইনবোর সাথে প্রেম করেছে, তাই তারা দুজনেই একে অপরকে গভীরভাবে চেনে। সজিন বলে ইনবোর সঙ্গে তার ভালো সম্পর্ক থাকবে, কারণ তারা হলো ডেস্টিনি প্রেমিক, তাদের জেনেটিক কোডগুলি সামঞ্জস্যপূর্ণ। যাওয়ার আগে মেহিউন বিনয়ের সাথে সজিনকে পরামর্শ দেয় যখন তারা ডেটে যায় তখন অন্যদের দিকে মনোযোগ দেওয়া উচিত নয়, কারণ ইনবো এই ধরনের মানুষদের অপছন্দ করে। কথাটা শুনে সজিনের প্রচন্ড রাগ হয়, কারণ সে ভালোভাবেই জানত ইনবোর মধ্যে প্রথম থেকেই নারীবাদী জিন রয়েছে, সুতরাং একাধিক মেয়ের সঙ্গে তার সম্পর্ক থাকাটা খুবই স্বাভাবিক ব্যাপার। এই সমস্ত চিন্তা সজিনকে এতটাই গভীরভাবে প্রভাবিত করে যে সে বাড়িতে এসেও ঠিক করে ঘুমোতে পারে না। তার এমন অবস্থা দেখে হারি তাকে বলে তুমি যখন এইসব সহ্য করতেই পারবে না তাহলে জেনে শুনে তার সঙ্গে সম্পর্কে জড়ালে কেন? কথাটা শুনে সজিনের মাথায় একটা প্ল্যান আসে। সে মনে মনে ভাবে মানলাম ইনবোর শরীরে একটা নারীবাদী জিন রয়েছে, তবে আমি চাইলেই ওই জিনটা পরিবর্তন করতে পারি। এটা ভেবেই সে দিনরাত এক করে জিন পরিবর্তনকারী একটা স্প্রে তৈরি করে। তারপর ইনবোর সঙ্গে সিনেমা দেখতে গিয়ে তার হাতে ওই স্প্রেটা তুলে দেয়। সিনেমা দেখে বাড়ি ফেরার সময় ইনবোর কাছে তার মায়ের ফোন আসে। ফোনটা রিসিভ করলেই ইনবো শুনতে পায় তার মা কান্নাকাটি করছে, কারণ তার বাবা তার মাকে চিরদিনের মতো ছেড়ে দেওয়ার পরিকল্পনা করেছে। ইনবো বাড়ির এই একঘেয়েমি ঝামেলাতে বিরক্ত হয়ে কানুনের রেস্টুরেন্টে চলে আসে। তারপর ড্রিঙ্কস করতে করতে কানুনকে তার সমস্ত কথা খুলে বলে। সবকিছু শোনার পর কানুনের বেশ খারাপ লাগলেও সে তাকে সান্ত্বনা দেওয়া ছাড়া আর কিছুই বলতে পারে না। পরের দিন সকালে মেহিউন ইনবোর সঙ্গে তার ফিলিংস শেয়ার করতে আসে, তবে ঠিক তখনই ইনবোর ফোনে সজিনের ভিডিও কল আসে। আসলে কানুন তাদের জন্য বেশ কিছু খাবার তৈরি করেছিল, তাই সজিন তাকে ইনভাইট করার জন্যই ওই কলটা করেছিল। কলটা রিসিভ করা মাত্রই সজিন ইনবোকে সকালের শুভেচ্ছা জানায়, কিন্তু ঠিক তখনই ইনবোর পেছন থেকে মিহিউন এগিয়ে এসে সজিনকে হ্যালো বলে। এত সকালবেলায় মিহিউনকে ইনবোর বাড়িতে দেখে সজিনের বেশ খারাপ লাগে, তাই সে তাড়াতাড়ি করে কলটা কেটে দেয়। এইসব দেখে পাশে দাঁড়িয়ে থাকা হারি তাকে বলে একজন মেয়ের এত সকালবেলায় কারো বাড়িতে থাকাটা কখনোই স্বাভাবিক নয়। সে ইঙ্গিত করে মিহিউন নিশ্চয়ই ইনবোর সঙ্গে সারারাত তার বাড়িতেই ছিল। এইসব কথা শুনে সজিনের বেশ মন খারাপ হয়, তাই সে নিজেকে শান্ত করার জন্য রাস্তায় হাঁটতে বেরিয়ে পড়ে। তবে ঠিক এই সময় হঠাৎ করেই প্রচন্ড বৃষ্টি শুরু হয়, যার ফলে কানুন সজিনকে নিয়ে বেশ চিন্তিত হয়ে পড়ে। সে তাড়াতাড়ি করে ছাতা নিয়ে তাকে খুঁজতে বেরিয়ে পড়ে। অন্যদিকে ইনবো বুঝতে পারে সজিন তার এবং মিহুনের একসঙ্গে থাকাটা কোনোভাবেই স্বাভাবিকভাবে নেবে না, তাই সে মিহুনকে সেখান থেকে চলে যেতে বলে নিজে ছাতা হাতে সজিনকে খুঁজতে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর সে সজিনকে বৃষ্টিতে ভিজতে দেখে তাকে নিজের ছাতার নিচে টেনে নেয়। তারপর তাকে বুঝিয়ে বলে তুমি আমাকে এবং মিহুনকে নিয়ে যেমনটা ভাবছো বাস্তবে তেমন কিছুই নয়, আর তাছাড়া তোমার যদি ওকে দেখে জেলাস ফিল হয় তাহলে তুমি সেটা আমাকে সরাসরি বলতে পারো। সজিন তার এমন কথা শুনে বেশ ইমপ্রেস হয় এবং খুশি মনে তাকে জড়িয়ে ধরে। দূর থেকে কানুন এই দৃশ্যটা দেখে প্রচন্ড কষ্ট পায়, কারণ সে সজিনকে খুঁজতে দেরি করে ফেলেছে। সে মনে মনে ভাবতে থাকে জীবনে সবকিছুতেই সে পিছিয়ে রয়েছে, কারণ সে যদি সজিনকে তার মনের কথাগুলো আগে জানাতে পারত তাহলে এখন হয়তো তাদের এই সম্পর্কটা একটা অন্য পরিচয় পেত। এদিকে সারাদিনের ডেট শেষ করে ইনবো সজিনকে গাড়িতে করে তার বাড়ি পৌঁছে দিতে যায়। গাড়ি থেকে নেমে সজিন ইনবোকে বলে সে তাকে অনেক ভালোবাসে। ইনবোর কাছ থেকেও সে এই কথাটাই আশা করেছিল, কিন্তু ইনবো তাকে কোনো কিছু না বলে গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। যাওয়ার পথে সে ভাবতে থাকে তার মা বাবা সম্পর্কে আসার পর থেকে কিভাবে একে অপরের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করত, যার ফলে সে সজিনকে ভালোবাসলেও তাকে সরাসরি এই কথাটা বলতে ভয় পায়। পরের দিন সকালে সজিন হসপিটালে যাওয়ার সময় অসাবধানবশত একটা দরজায় ধাক্কা খায়, যার ফলে তার নাকে সামান্য একটু চোট লাগে। সজিন ইনবোর অ্যাটেনশন পাওয়ার জন্য নাকে একটা ব্যান্ডেজ লাগিয়ে তাকে ছবি পাঠায়। ইনবো ওই ছবিটা দেখা মাত্রই ফুল গজানো স্প্রেটা হাতে নিয়ে সজিনকেও একটা ছবি পাঠায়, যা দেখে সজিন কোনো মতেই নিজের হাসি আটকে রাখতে পারে না। এর কিছুক্ষণ পর মিহুন সজিনের সঙ্গে একটা রেস্টুরেন্টে দেখা করতে আসে। সে সজিনকে সাবধান করে বলে ইনবো ভালোবাসাটাকে খেলার চোখে দেখে, তাই তুমি তার থেকে যত দূরে থাকবে ততই তোমার জন্য মঙ্গল।
কথাটা শুনে সজিন বলে, ইনবো আমার ডেস্টিনি, তাই আর যাই হোক সে কখনোই আমাকে ছেড়ে যেতে পারবে না। এমনকি সে আমার জন্য সেই সবকিছু করবে যা সে আগে কখনোই কারোর জন্য করেনি। কথাটা শুনে মিহুন তাকে চ্যালেঞ্জ করে বলে, ইনবো কখনোই কাপেল আইটেম পরতে রাজি হয় না। এটা শুনে সজিন সাথে সাথেই তার হাতে পড়ে থাকা ইনবোর গিফট করা একটা কাপেল ব্রেসলেট দেখায়। সুতরাং সে মিহুনের দেওয়া প্রথম চ্যালেঞ্জে পাস করে যায়। এরপর মিহুন তাকে দ্বিতীয় চ্যালেঞ্জ করে বলে, ইনবো কখনোই রিলেটিভদের সঙ্গে তার গার্লফ্রেন্ডের পরিচয় করায় না। সজিন সাথে সাথেই তার এই চ্যালেঞ্জটা একসেপ্ট করে তাকে জানায় তাদের রিসার্চ ইনস্টিটিউটে ইনবো তার এক ফ্যামিলি ফ্রেন্ডকে তাদের সম্পর্কের ব্যাপারে জানিয়েছে। অর্থাৎ সে মিহুনের দ্বিতীয় চ্যালেঞ্জটাও পাস করে। মিহুন এইসব শুনে প্রচন্ড বিরক্ত হয়, তাই সে তাকে সরাসরি বলে, আর যাই হোক ইনবো কখনোই তোমাকে তার ফ্যামিলির সঙ্গে পরিচয় করাবে না। এই কথাটা শুনে সজিন বেশ আপসেট হয়ে পড়ে, কিন্তু তা সত্ত্বেও সজিন কোনোভাবেই মিহুনের সামনে মাথা নত করতে রাজি হয় না। সে সিদ্ধান্ত নেয় মিহুনের বলা এই কথাটা সে যে কোনো প্রকারে ভুল প্রমাণ করেই ছাড়বে। তাই সে ইনবোর সঙ্গে সুন্দর সময় কাটানোর জন্য তাকে নিয়ে একটা বিচে চলে আসে। অন্যদিকে মিহুন রাতের বেলায় কাঙ্গুনের রেস্টুরেন্টে বসে ড্রিঙ্কস করতে থাকে। কাঙ্গুন তাকে বেশি মাত্রায় ড্রিঙ্কস করতে দেখে তার কাছে আসলে সে কাঙ্গুনকে একটি ভয়ঙ্কর সত্যি কথা বলে, যা শুনে কাঙ্গুন বেশ চমকে যায়। আসলে সে তাকে বলেছিল অতীতে সজিন যে বাস্কেটবল জার্সিটা চুরি করে ইনবোর ডিএনএ রিপোর্ট টেস্ট করেছিল সেই জার্সিটা আসলে কাঙ্গুনের, অর্থাৎ সজিনের সাথে ইনবোর নয়, কাঙ্গুনের জিনগত মিল রয়েছে। দেখা যায় রেস্টুরেন্টের দরজার সামনে দাঁড়িয়ে সজিন তাদের এই সমস্ত কথা শুনে নেয়। কথাগুলো তার বুকে তীরের মতো আঘাত করে, তাই সে এক এক করে সেই ঘটনাগুলি মনে করতে থাকে যখন সে কাঙ্গুনকে ইগনোর করে বারবার ইনবোর সঙ্গে সম্পর্ক তৈরি করার চেষ্টা করছিল। সজিনের কাছে এই সবকিছুই যেন এলোমেলো মনে হচ্ছিল, তাই সে কোনোভাবেই এই ঘটনাটা বিশ্বাস করতে পারছিল না। সজিন জানতে চেয়েছিল তার এবং ইনবোর মধ্যে কোনো আধ্যাত্মিক সংযোগ আছে কিনা, তাই সে গতবারের মতো পুনরায় দুটো জায়গা বেছে নেয়। তবে ইনবো আবারও আগের মতোই একই কৌশলে হাঁটে। সে তার সহকর্মীকে সজিনের পিছু নিতে বলে। এদিকে সজিন আসার পর সেই স্থানে ইনবোকে দেখতে পায়, ফলে সে অনেক খুশি হয়। তাই সে চুপচাপ তার কাছে যায়। তবে ঘটনাক্রমে ইনবো তার সহকর্মীকে বলছিল, তুমি যে স্থানে বলেছিলে সেখানে সজিন আসেনি। যেহেতু সে এখনো সজিনকে দেখেনি, তাই সে ভেবেছিল তার সহকর্মী তাকে ভুল রিপোর্ট দিয়েছে। এইসব শুনে সজিন দূর থেকেই ইনবোকে ফোন করে। ইনবো বলে সে একটা ট্রাফিক দুর্ঘটনায় জড়িয়ে পড়েছে, কিন্তু এটা বলার পরেই সে ফোন কেটে ঘুরে দাঁড়ালে পেছনে সজিনকে দেখতে পায়। ইনবো বাধ্য হয়ে স্বীকার করে তাদের মধ্যে কোনো বিশেষ সংযোগ ছিল না। আগের সমস্ত কিছু ঘটনা সে পরিকল্পিতভাবে ঘটিয়েছে। এইসব শুনে সজিনের বিশ্বাস ভেঙে যায়, তাই সে কোনো কিছু না বলেই সেখান থেকে চলে যায়। পরের দিন ইনবো খবর পায় তার পরিবারের ফুলের গ্রিন হাউস ধ্বংস হয়ে গেছে, তার বাবা আগুনে পুড়ে মারা গেছে এবং মা কোমায় রয়েছে। জানা যায় ইনবোর মা তার বাবাকে বিচ্ছেদের ব্যাপারে আলোচনার জন্য বাড়িতে ডেকেছিল, আর তখনই হঠাৎ করে বাড়িতে আগুন লেগে যায়। খবরটি শোনা মাত্রই সজিন দ্রুত ইনবোর কাছে যায়। সে তার কপালে হাত দিলে বুঝতে পারে তার প্রচন্ড জ্বর হয়েছে, তাই সজিন তাকে হসপিটালে নিয়ে যায় এবং দেখাশোনার জন্য তার কাছেই থাকে। এই সময় ইনবো সজিনকে তার শৈশবের কথা বলছিল। এইভাবেই কথা বলতে বলতে তারা দুজনেই ঘুমিয়ে পড়ে। তবে যখন সজিনের ঘুম ভাঙে তখন সে দেখে ইনবো অনেক আগেই সেখান থেকে চলে গিয়েছিল, যে কারণে সজিন একা একাই রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল। সে কাঙ্গুনের দেওয়া এমার্জেন্সি কল ডিভাইসটা ধরে ভাবছিল সে বোতাম টিপলেও কাঙ্গুন তৎক্ষণাৎ সেখানে কোনোভাবেই আসতে পারবে না। কিন্তু যখনই সে বোতাম টেপে তখন হঠাৎ করেই কাঙ্গুন তার সামনে এসে উপস্থিত হয়। এটা দেখে সে বেশ অবাক হয়। কাঙ্গুন কোনো কিছু না বলেই তার হাত ধরে তাকে বাইরে খেতে নিয়ে যায়। অন্যদিকে আমরা এক ব্যক্তিকে দেখতে পাই যে ইনবো তার মা বাবা এবং তার বান্ধবীর ছবি দেওয়ালে চিটিয়ে রেখেছে। ছবিগুলিতে লাল রঙের ক্রস চিহ্ন টানা ছিল এবং ইনবো ছিল তার পরবর্তী লক্ষ্য। এদিকে সজিন বুঝতে পারছিল না কি কারণে ইনবো তাকে না জানিয়েই সেখান থেকে চলে গেল। পরের দিন ইনবো সজিনের কাছে তার কাপেল ব্রেসলেট ফেরত দিয়ে তার সাথে ব্রেকআপ করে নেয়। সে আশা করে সজিন তার প্রকৃত সঙ্গীকে কাঙ্গুনের মধ্যেই খুঁজে পাবে। এরপর সজিন ইনবোকে ভুলে যাওয়ার অনেক চেষ্টা করে, কিন্তু সে কোনো মতেই তাকে ভুলতে পারে না, কারণ সজিনকে এমন অবস্থায় দেখে তার কষ্টটা বুঝতে পারে। তাই সে নিজে থেকেই তার জন্য ইনবোকে খুঁজতে শুরু করে। কারণ ইনবোকে বলে সে যেন এত সহজে তাকে ছেড়ে না দেয়। তখন ইনবো তাকে বলে, আমি যত বেশি সময়ে সজিনের কাছে থাকবো ততই বেশি তাকে ভালোবেসে ফেলবো। তার ভয় ছিল সে হয়তো তার প্রতিশ্রুতি কখনো পূরণ করতে পারবে না। এরপর কানহুন সজিনকে খুশি করার জন্য স্যুটবুট পরে এক নতুন রূপে তার সামনে আসে। সজিন কানহুনকে কোট পরা এবং ফুলের তোলা হাতে দেখে বেশ অবাক হয়। এরপর কানহুন তাকে স্কেটিং রিংয়ে নিয়ে যায়। সে ধৈর্য ধরে তাকে স্কেটিং শেখাচ্ছিল। তবে এই সময়ে তার ইনবোর সঙ্গে কাটানো সেই মুহূর্তগুলি মনে পড়ে। এদিকে ইনবো সজিনকে ভুলে যাওয়ার জন্য তার কলিগকে একটা ব্লাইন্ড ডেটের আয়োজন করতে বলে। অন্যদিকে কানহুন সজিনকে বাড়িতে নিয়ে যায়। সজিন যখন বাড়ির কাছে আসে তখন সে দরজার সামনে ল্যাম্পপোস্টে বেশ কিছু ছোট ছোট লাইট দেখতে পায়। সে বুঝতে পারে এগুলি কানহুন করেছে। কানহুন তাকে বলে, রাস্তার আলোগুলি খারাপ হয়ে গিয়েছিল, তাই তুমি যাতে নিরাপদে বাড়ি ফিরতে পারো সেই জন্যই এই লাইটগুলো লাগিয়েছি। তার এইসব কথা শুনে সজিন বেশ ইমোশনাল হয়ে পড়ে। সাথেই ড্রামার চতুর্থ পর্বটা এখানেই শেষ হয়। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আজ এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ড্রামার পরবর্তী পর্ব নিয়ে।